খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, তৃণমূলের পাকা আসনে জল ঢালতে চাইছে মমতার নিশানায় বাম কংগ্রেস। ভোটের মুখে দাঁড়িয়ে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা। মালদহে ব্যাপক চাঞ্চল্য বিজেপির বিরুদ্ধে। বাংলাদেশে প্রচার সবুজ সাথীর সাইকেল বদলে আসছে মমতার ছবি দেওয়া টি শার্ট। বাংলায় ব্যাপক চাঞ্চল্য মমতার বিরুদ্ধে। সিএএ নিয়ে আবেদন, 10,000 মতুয়ার দাবি শান্তনুর মিথ্যে বলেছেন খোঁচা তৃণমূলের। বিজেপি জিতলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, জানালেন দিলীপ ঘোষ। নর্মদায় ঢুকিয়ে টিএমসি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ফিরে আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় 2 আসনই রয়েছে রাজ্যের রাজনীতির চর্চায়। একদিকে বহরমপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে মুর্শিদাবাদের সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সোমবার জঙ্গিপুরে সভা থেকে আবারও মমতা বুঝিয়ে দিতে চাইলেন বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রয়েছেন শুধু তৃণমূলই। জঙ্গিপুরের নির্বাচনী প্রচার সভা থেকে বাম কংগ্রেসকে এক হাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোটের রাজনীতিতে বাম কংগ্রেস সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগ উস্কে দিয়ে মমতা বললেন, যে কেন্দ্রগুলি তৃণমূলের পাকা আসন সেগুলিতে জল ঢেলে তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে। উল্লেখ্য, এবারে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার 2 আসনই রয়েছে রাজ্য রাজনীতির চর্চায়। একদিকে বহরমপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে মুর্শিদাবাদের সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সোমবার জঙ্গিপুরের সভা থেকে আবারও মমতা বুঝিয়ে দিতে চাইলেন বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই রয়েছে শুধু তৃণমূলই। ভোটের মুখে মালদহের বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার নগদ প্রায় 2 লক্ষ টাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়। সেই টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিম। নির্বাচনের বিধি অনুযায়ী সেই সময় বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে যাওয়া যায় না। পুলিশের সূত্রে জানা গিয়েছে, বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক শান্তনু ঘোষের গাড়ি থেকে ওই টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। টাকার উৎপত্তির প্রমাণ দেখানো হয়েছে বলে দাবি করেছেন মালদহ শহরের বাসিন্দা ওই বিজেপি নেতা। উল্লেখ্য, কালো টাকার কারবারিদের স্বর্গরাজ্য হিসাবে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের 4টি বিধানসভা এলাকাকে আগেই চিহ্নিত করেছে কমিশন। অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পরিসংখ্যান এবং রিপোর্টের মাপকাঠিতে কমিশনের কাছে এমনই তকমা পায় সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ মালদহের বিস্তীর্ণ এলাকা। এই লোকসভা নির্বাচনে ব্যয় সংবেদনশীল বিধানসভা এলাকা হিসেবে কমিশনের তরফে চিহ্নিত করা হয়েছে সুজাপুর, মোথাবাড়ি, ইংলিশ বাজার ও ফারাক্কা বিধানসভা কেন্দ্রকে। এই 4 বিধানসভা নজরে রয়েছে ইডি সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সির। নজরদারি চালাতে জেলা জুড়ে প্রচুর সংখ্যক নাকা চেকিং পয়েন্ট চালু রয়েছে। মালদহ শহরে বিভিন্ন মোড়েও চালু রয়েছে নাকা চেকিং ব্যবস্থা। দুভাবে এই সাইকেলে বাংলা থেকে বাংলাদেশে চলে যায়। একটা দিক হলো, একাধিক ভারতীয় কাঁটাতারের উপরে চাষের জমি আছে, তারা সাইকেলে চেপে ওপারে যান, কিন্তু আসার সময় হেঁটে চলে আসেন। আসলে মাঝের সময়টাতেও তারা সবুজ সাথীকে বেছে নিয়ে আসেন ওপারে। বাংলার সবুজ সাথী সাইকেল এবার একেবারে বাংলাদেশে। সেখানে একেবারে হট কেকের মতো বিকোচ্ছে সেই সরকারি সবুজ সাথী সাইকেল। সেখানে ওই সাইকেলের চাহিদাও আলাদা, এগুলির কদরও চোখে পড়ার মতো। কিন্তু বাংলার সরকারি সাইকেল বাংলাদেশে যাচ্ছে কি করে? সবুজ সাথী সাইকেল ছাত্রছাত্রীদের কাছে বেশ জনপ্রিয়। আবার ছাত্রছাত্রীদের বাবাদের মধয়ের অনেকের এই সাইকেল চেপে বাজার হাট করেন। কিন্তু সবুজ সাথী সাইকেল বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবার প্রশ্ন, এখান থেকে বাংলাদেশে কিভাবে যায় সাইকেল? সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত ভিডিও ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে এগুলি হলো সবুজ সাথীর সাইকেল। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্ধমান নিউজ টিভি। প্রায় প্রত্যেক দিন তার মন্তব্য নিয়ে চর্চা হয় বাংলা জুড়ে। ভোট প্রচারে বেরিয়ে নিত্যদিনই বিরোধীদের নিশানা করেন তিনি। সম্প্রতি সেই দিলীপকে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমে স্বমেজাজে দেখা গেলে চেনা ভঙ্গিতে উত্তর দিলেন রাজ্য রাজনীতি সংক্রান্ত একাধিক প্রশ্নের। সাক্ষাৎকারের শেষ লগ্নে দিলীপকে সঞ্চালক বলেন 5টি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিতে হবে। এর মধ্যে যে কোনো একটি প্রশ্নের জবাব সরাসরি নাও দিতে পারেন তিনি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে প্রথম প্রশ্ন করা হয়, লোকসভা ভোটে তিনি যদি দলের রাজ্য সভাপতি থাকতেন তাহলে কি লড়াই জোরদার হতো? জবাবে দিলীপ বলেন হ্যাঁ। উল্লেখ্য, 2016 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মাত্র 3টি আসনে জয়ী হয়েছিলেন বিজেপি। 21 বিধানসভা নির্বাচনের বদলে গিয়েছিল সম্পূর্ণ চিত্র। 77টি আসনে পদ্ম ফুটিয়েছিল সেবার। বিজেপির এই উল্কার গতিতে উত্থানের নেপথ্য দিলীপ ঘোষের ভূমিকাকে অনেকখানি ছিল, তা বহু লোকেই স্বীকার করে নিয়েছেন। এবার দিলীপও মেনে নিলেন 24 লোকসভা নির্বাচনে দ্বিতীয় দলের রাজ্য সভাপতি থাকলে লড়াইটা আরও জোরদার হতো। লোকসভা নির্বাচনের পরবর্তী পর্যায়গুলির জন্য রাজ্যের নির্বাচনী প্রচার জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারক ও শীর্ষ নেতারা বিভিন্ন জেলায় জনসভা, রোড শো আজ অংশ নেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ নদিয়ায়, বাঁকুড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় যোগ দেন। দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে সরকারের নিশানা করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের নাম বদল করে বাংলার নামে চালানো হয়েছে। গরিব মানুষের জমি দখল করে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে এই দল। তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠন করতে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে শ্রী নাড্ডা আজ মুর্শিদাবাদের বাইরায়, জালিবাগান, বহরমপুরের লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। থেকে সন্দেশখালী কেন্দ্রীয় প্রকল্পে বাধা থেকে কাটমানি ইস্যুতে রাজ্য সরকারের তীব্র আক্রমণ করেন এই প্রবীণ নেতা। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মালদহ, কালিয়াচকের সুজাপুর এবং হাবিবপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে
দুই জনসভাতেই আবারও এসএসসির চাকরি বাতিল ইস্যু নিয়ে সরব হন। প্রথমে সুজাপুরের কৃষক বাজারের মাঠে নির্বাচনী জনসভায় বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে এক বন্ধনীতে রেখে তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন, এখানে ওরা আসন ভাগাভাগির খেলায় মেতেছে। স্কুল সার্ভিস কমিশনে প্রায় 26,000 চাকরি হারার পাশে তারা আছেন বলে এদিনও জানান মুখ্যমন্ত্রী। এ রাজ্যে কোনোভাবেই এনআরসি কে কার্যকর হতে দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এরপর হাবিবপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলার বাড়ি তৈরিতে কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয়নি, তাদের সরকারই গরিব মানুষের মাথায় ছাদের ব্যবস্থা করবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে মুচিসা ফুটবল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন কোনো মতেই লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না। বিজেপি নেতারা প্রচারে এসে নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে তার অভিযোগ। তিনি চান বিজেপির কোনো সর্বভারতীয় নেতা তার বিরুদ্ধে প্রার্থী হন, তাহলে এখানকার সাধারণ মানুষের ক্ষমতা বোঝা যাবে। এই কেন্দ্রে প্রার্থী খুঁজতে বিজেপির 1.5 মাস লাগলো বলেও কটাক্ষ করেন তিনি। তৃণমূল গোষ্ঠীকন্দলের জেরে বাগুইহাটি অর্জুনপুরের পশ্চিমপাড়া এলাকায় সঞ্জীব দাস নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশ 13 জনকে গ্রেপ্তার করেছে। এরা সকলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পুলিশ জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, এলাকায় শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে শুরু হয় ইট বৃষ্টি। পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে পুলিশ এলাকা ছাড়া মাত্রই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আবার শুরু হয় গন্ডগোল। সঞ্জীব দাস নামে এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে রড, লাঠি, ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে জিআর এর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিস্থিতি সামলাতে নামানো হয় র্যাব। এই ঘটনায় সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দলমত নির্বিশেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিধাননগরে মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। এরপর হাবিবপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলার বাড়ি তৈরিতে কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয়নি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের মুচিসা ফুটবল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন কোনো মতেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। বিজেপি নেতারা প্রচারে এসে এ নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে বলে তার অভিযোগ। আসানসোল লোকসভা বিজেপি প্রার্থী সমর্থনে গতকাল রোড শো করেন দলের তারকা প্রচারক অভিনেতা মিথুন চক্রবর্তী। এসবি গড়াই রোডের বুধা ময়দান থেকে তার রোড শো শুরু হয়ে শেষ হয় মহিশিলা এলাকায়। অন্যদিকে সালানপুরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শুরু করেন আসানসোলের প্রাক্তন সাংসদ, রাজ্য মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়। বর্ধমান দুর্গাপুর আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পূর্ব বর্ধমানের ভাতারে এবং বিষ্ণুপুর আসনের প্রার্থী সৌমিত্র খা খণ্ডঘোষের বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন। দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এখন আড়িয়াদহের প্রচারে অংশ নেন। উটখোলা গাড়িতে চেপে বেলঘড়িয়ার বাদামতলা থেকে মিছিল করে আড়িয়াদহে যান। ভোট মিটতে না মিটতে রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত উত্তরবঙ্গ। শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, মাটিগড়ায় কলাই ব্যক্তির এলাকায় শাসক দলের কর্মীরা বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে বিজেপি না করার হুমকি দিতে থাকে। থানায় অভিযোগ জানাতে গেলেও তা নেওয়া হয়নি। সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসে আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে তাদের ওপর চড়াও হয়। এই ঘটনায় 6 বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হামলার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা মাটিগাড়া থানার ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করে। তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে বাগুইহাটি অর্জুনপুরের পশ্চিমপাড়া এলাকায় সঞ্জীব দাস নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশ 13 জনকে গ্রেপ্তার করেছে। এরা সকলে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী বলে পুলিশ জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, এলাকায় শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ শুরু হয় ইট বৃষ্টি। পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে পুলিশ এলাকা ছাড়া মাত্রই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আবার শুরু হয় গন্ডগোল। সঞ্জীব দাস নামে এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে রোড, লাঠি, ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিস্থিতি সামলাতে নামানো হয় র্যাব। এই ঘটনায় সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দলমত নির্বিশেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিধাননগরে মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। পূর্ব শহরতলি আনন্দপুরের বিজেপির মহিলা মণ্ডল সভাপতির উপর হামলার ঘটনায় পুলিশ 2 অভিযুক্তকে গ্রেপ্তার করলে এফআইআর নাম থাকা আরও 3 জনকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি গতকাল আনন্দপুরের থানার সামনে ধর্ণা বিক্ষোভ শুরু করেন। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী ও রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী ধর্ণায় নেতৃত্ব দেন। ধৃত হরগৌরী গায়েন এবং আশরাফ মোল্লা ওরফে ভূতকে আজ আদালতে তোলা হবে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি আক্রান্ত নেত্রী সরস্বতী সরকারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আজ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলা শুনানি হবে। গত সোমবার কলকাতা হাইকোর্ট এসএসসিতে 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্যের শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা দপ্তর। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আজ এই মামলা শুনানি হবে। উল্লেখ্য, গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে দেন। এর ফলে চাকরি হারান 25,753 জন। একই সঙ্গে বেআইনিভাবে নিযুক্তদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় 12% সুদ সহ। কলকাতার বড় বাজারের একটি প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর মিলেছে। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় থাকা গুদামটি প্রচুর দাহ্য পদার্থ, প্লাস্টিকের সামগ্রী ছিল বলে স্থানীয়দের দাবি। পাশের 2টি বহুতলের এলাকাতেও আগুন ছড়িয়ে পড়েছে। দমকলের 15টি ইঞ্জিন দক্ষিণাঙ্গের প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ করছে। এলাকা সংকীর্ণ হওয়ায় দূর থেকে হস
পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু হয়। এই এলাকায় গুদামের অনুমতি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরুলিয়া জেলার পরিষদের এক তৃণমূল কংগ্রেস সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতুল মাহাতো নামে বছর 55 ওই ব্যক্তি বড়বাজার থানার বড়দা গ্রামের বাসিন্দা। তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক পদেও ছিলেন। জানা গেছে গতকাল বিকেলে বড়বাজার থেকে কাশবহাল গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত পরিচয় 4 ব্যক্তির সঙ্গে তার বচসা হয়। এরপরে অসুস্থ অবস্থায় প্রতুল বাবুকে বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মৃত্যুর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ঘটনার পর খবর পেয়ে বড়বাজারে যান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি NIT-তে এক পড়ুয়া মৃত্যুকে কেন্দ্র করে গতকাল তুমুল ছাত্র বিক্ষোভ চলে। খবর